আমার বিয়ে গ্রীষ্মের এক সুন্দর সকালে হয়েছিল। গরমের কারণে বাড়ির ভেতর ঘুমানো খুবই কষ্টকর হয়ে পড়েছিল। তাই শ্বশুরমশাইয়ের পরামর্শে আমি ছাদের উপরে ঘুমানো শুরু করি। ছাদে আমার ও আমার স্বামীর বিছানা পাশাপাশি থাকত। শ্বশুরমশাই মাঝে মাঝে পাশ দিয়ে যেতেন, আর আমি তার উপস্থিতি অনুভব করতাম। সেদিন আমার স্বামী বাড়িতে ছিল না। একদিন শ্বশুরমশাই আমাকে মশারি ঠিক করার জন্য ছাদে ডাকলেন। তখন আমি একাই ছিলাম। তিনি মশারি লাগাতে সাহায্য করলেন। আমি যখন মশারি টানাচ্ছিলাম, তখন হঠাৎ তিনি পেছন থেকে সাহায্য করতে এলেন। আমি একটু অস্বস্তি অনুভব করলেও বিষয়টি বুঝতে চেষ্টা করলাম। রাত গভীর হয়ে আসছিল, আমরা দুজনেই নিজের নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। ভয়ে ভয়ে চোখ খুলে দেখি সামনে আমার শ্বশুর। আমি অবাক হয়ে গেলাম এবং কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। তিনি শান্তভাবে বললেন, বৌমা, চিন্তা করো না। আমার মনে কিছু মিশ্র অনুভূতি তৈরি হল। আমার স্বামী আমাকে সবসময় ব্যস্ততার কারণে সময় দিতে পারতেন না। ফলে আমার জীবনে এক ধরনের শূন্যতা কাজ করছিল। তাই আমি আর শ্বশুর মশাই, বন্ধুরা রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম পূজা। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং ছিল ফর্সা, যা আমাকে আরও আকর্ষণীয় করত। আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম। তাই বাইরে বের হলে আমার দিকে সবাই চেয়ে থাকত। আমি অনেক কম বয়সে বিয়ে করেছিলাম। আমার রূপ দেখে আমার স্বামী আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেছিল। বিয়ের পর আমার জীবনে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে, যা আমি আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। আমার বিয়ে যখন হয়, তখন আমার বয়স বেশ কম ছিল। এটি ছিল সম্পূর্ণ আমার ইচ্ছার সিদ্ধান্ত। বিয়ের পর আমি আমার নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করি। আমার পরিবারে আমার স্বামী, বড় দেবর এবং বড় যা ছিলেন। আমার বড় দেবরের বয়স ছিল প্রায় 40 বছর। আমার স্বামী প্রীতম একদিন আমাকে বলেছিলেন যে তার বড় ভাই শুধু ভাই নন, তার কাছে পিতার মতো। তিনি বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। আমিও তার প্রতি শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছিলাম। আমার স্বামীর তখন বয়স ছিল 22 বছর এবং আমরা অনেক কম বয়সে বিয়ে করেছিলাম। আমি তখন 18 বছরের ছিলাম। নিজের শরীর ও মন ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করতাম, যা আমাকে আরও প্রাণবন্ত থাকতে সাহায্য করত। আমার শাশুড়ির তুলনায় আমি একটু বেশি উদ্যমী ছিলাম, যা পরিবারে আলাদা একটা পরিবেশ তৈরি করেছিল। আমার শাশুড়ি শারীরিকভাবে চলাফেরা করতে পারতেন না এবং তিনি সবসময় হুইল চেয়ারে বসে থাকতেন। তাই আমাদের বিয়ের সময় শ্বশুরমশাই আমাদের সকল আয়োজন এবং অভ্যর্থনার দায়িত্ব নিয়েছিলেন। আমাদের বিয়ের পর 2 দিন কেটে গিয়েছিল, কিন্তু আমি এবং প্রীতম একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাইনি। বিয়ের পরের দিন শ্বশুরমশাই প্রীতমকে দোকানের কাজে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তার একটি বড় কাপড়ের দোকান ছিল। প্রীতম আমাকে বলেছিল তার বাবা খুব ছোট একটি দোকান দিয়ে শুরু করেছিলেন এবং পরে 3টি দোকানের মালিক হয়েছেন। এখন দোকানে অনেক কর্মচারী কাজ করত, যারা প্রীতমের বয়সী। প্রীতমও ধীরে ধীরে তার বাবার ব্যবসার কাজ শিখছিল। সে কয়েকদিনের জন্য কাজে গিয়েছিল। 2 দিন পরে প্রীতম বাড়ি ফিরে এলো। সেদিন রাতে আমরা প্রথমবার একসঙ্গে ঘুমাতে যাই। প্রীতম ঘরের দরজা বন্ধ করল। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে দেখি শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন, হাতে দুধের গ্লাস। তিনি প্রীতমকে দুধ দিলেন এবং প্রীতম দরজার সামনে দাঁড়িয়ে তা পান করল। এরপর শ্বশুরমশাই গ্লাস নিয়ে চলে গেলেন। প্রীতম যখন ঘরে ফিরল, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম দুধ সম্পর্কে। সে হেসে লাজুক ভঙ্গিতে বলল, তার বাবা তাকে নিয়ে খুব চিন্তা করেন। এটি ছিল আমাদের বিয়ের পর প্রথম রাত। দুধ নিয়ে আর বিশেষ কিছু না বলেই প্রীতম আলো নিভিয়ে দিল। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের নতুন জীবনের শুরুটা সত্যিই সুন্দর হয়েছে। সকালবেলা সূর্যের আলো আমার ঘুম ভেঙে দিল। আমি দেখলাম কেউ জানালাটা খুলে দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো প্রীতমই জানালা খুলছে। আধো ঘুমে আমি তার হাত ধরে নিজের দিকে টানতে গিয়েছিলাম এবং বলেছিলাম, জানালা বন্ধ করো, আমাকে আরও কিছুক্ষণ ঘুমোতে দাও। কিন্তু তখন আমি যে কণ্ঠস্বর শুনলাম তা প্রীতমের ছিল না। আমার চমকে ওঠার কারণ ছিল জানালাটা খুলছিলেন শ্বশুরমশাই। আমি চারপাশে তাকিয়ে দেখলাম প্রীতম ঘরে নেই। আমি তখন হাফ নাইট গাউন পরেছিলাম, আর শ্বশুরমশাই একটু বিভ্রান্ত হয়ে আমার দিকে তাকিয়েছিলেন।
আমি লজ্জায় পড়ে তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা করলাম, প্রীতম কোথায়? তিনি হেসে বললেন, আমি তাকে একটু আগে উঠিয়েছি। সে বাইরে বাগানে শরীরচর্চা করছে। তুমিও তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিচে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তার চলে যাওয়ার পর আমি দ্রুত তৈরি হয়ে বাগানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাগানে পৌঁছানোর আগেই দেখি প্রীতম সম্পূর্ণ ঘেমে গেছে। আমি তার কাছে গিয়ে বলতে চেয়েছিলাম কেন শ্বশুরমশাই জানালা খুলছিলেন, কিন্তু কিছু বলতে পারলাম না। শ্বশুরমশাইয়ের সামনে আমি তখন একটু অপ্রস্তুত ছিলাম। শরীরচর্চা নিয়ে আমার তেমন ধারণা ছিল না, তবে শ্বশুরমশাই আমাকে বললেন, যদি তুমি নিয়মিত শরীরচর্চা করো তবে তুমি নিজেকে আরও ভালোভাবে সুস্থ রাখতে পারবে। এরপর থেকে শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে জানতে এবং শিখতে শুরু করলাম। আমাদের বাড়ির একটি বড় বাগান ছিল, যা সত্যিই মনোমুগ্ধকর। একদিন সকালে শ্বশুরমশাই আমাকে বললেন, তুমি যদি শরীরচর্চা শুরু করো তবে নিজেকে আরও ভালোভাবে সুস্থ রাখতে পারবে। আমি তার সঙ্গে শরীরচর্চা শুরু করার সিদ্ধান্ত নিলাম। প্রথমে আমরা একসঙ্গে বাগানে হাঁটাহাঁটি করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে তিনি আমাকে সহজ কিছু ব্যায়াম শেখাতে শুরু করলেন। যখন তিনি আমাকে কোমরের ব্যায়াম দেখাচ্ছিলেন, তখন তিনি আমার অঙ্গভঙ্গি ঠিক করতে সাহায্য করছিলেন। এই সময় প্রীতম আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু শ্বশুরমশাই তাকে বললেন, তোমার ব্যায়াম শেষ হয়েছে, এবার তুমি ভেতরে যেতে পারো। প্রীতম বাড়ির ভেতরে চলে গেল, আর আমি শ্বশুরমশাইয়ের সঙ্গে ব্যায়াম চালিয়ে গেলাম। ব্যায়ামের সময় শ্বশুরমশাই প্রায়ই আমাকে কিছু বিশেষ ভঙ্গি ঠিক করার জন্য সাহায্য করতেন। যদিও মাঝে মাঝে আমি একটু লজ্জা পেতাম, তবে বুঝতে পারতাম যে তিনি শুধুমাত্র আমাকে সঠিকভাবে শেখানোর চেষ্টা করছেন। তিনি আমাকে আরও কিছু কঠিন ব্যায়াম, যেমন পুশ আপ করতে বললেন। তবে আমি বললাম, আজ আমি খুব ক্লান্ত, এটা পরে করব। তারপর আমি সরাসরি আমার ঘরে চলে এলাম। এই মুহূর্তগুলো আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করেছিল। শ্বশুরমশাইয়ের অভিজ্ঞতা আমাকে ব্যায়াম এবং শারীরিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে আরও সচেতন করেছিল। প্রীতমও পরে আমাদের সঙ্গে শরীরচর্চায় যোগ দিল, যা আমাদের সম্পর্ককে আরও সুন্দর করে তুলেছিল। স্নান করে আমি বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরের দরজা বন্ধ করলাম। প্রীতমের সঙ্গে কথা বলার সময় বললাম, আমাদের বিয়ে হয়েছে এখনও 1 সপ্তাহ হয়নি, কিন্তু তুমি সব সময় তোমার বাবার কথা শোনো কেন? নতুন বউয়ের প্রথম রাতের পরে কেন সকাল সকাল শ্বশুরমশাই ডেকে তুলবেন? এই ব্যায়ামটা আমি কাল থেকে আর করতে চাই না। প্রীতম তখন হেসে বলল, বাবা যা করছেন তা আমাদের ভালো থাকার জন্য। আমরা অনেক কম বয়সে বিয়ে করেছি, আর বাবা এটি আনন্দের সঙ্গে মেনে নিয়েছেন। আমাদের শরীর ভালো রাখতে তিনি ব্যায়াম করতে বলছেন। কম বয়সে বিয়ে করলে শরীর ও মন সুস্থ রাখা খুব জরুরি। বাবা সব কিছু ভেবে আমাদের জন্য এই নিয়ম করেছেন। প্রীতমের কথা শুনে আমি চুপ করে গেলাম। এরপর তৈরি হয়ে আমি হোলঘরে গেলাম। আমার শ্বশুরবাড়িতে একজন কাজের মহিলা ছিল, যিনি প্রতিদিন সকাল 7টায় বাড়িতে কাজ করতে আসতেন। বিয়ের পর থেকে আমি শাশুড়ির সঙ্গে খুব বেশি কথা বলিনি। কখনো দেখতাম তিনি আমার দিকে রাগী চোখে তাকাচ্ছেন, আবার কখনো হালকা হেসে দিচ্ছেন। তার মনের ভাব বোঝা আমার পক্ষে তখনও কঠিন ছিল। তবে আমি জানতাম এই বাড়ির প্রতিটি মানুষই এখন থেকে আমার পরিবারের অংশ। সেদিন দুপুরে বাড়িতে শুধু আমি আর শাশুড়ি ছিলেন। আমি ঘরে বসে খুবই একঘেয়ে লাগছিল। তাই ভাবলাম তার সঙ্গে একটু গল্প করি। আমি তাকে প্রথমে একটু গম্ভীর ভেবেছিলাম, কিন্তু হয়তো তিনি তা নন। যখন তার ঘরের দরজায় গেলাম, তিনি খুব আন্তরিকভাবে বললেন, এসো, ভিতরে আসো। আমি তার কাছে গিয়ে বসতেই তিনি আমার মুখে হাত বুলিয়ে বললেন, তুমি সত্যিই তোমার নামের মতোই সুন্দর। সেই মুহূর্তে আমি বেশি কথা বলিনি, কিন্তু তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছিল। দেখতে দেখতে আমাদের বিয়ের 15 দিন হয়ে গেল। সেই সময় প্রচণ্ড গরম পড়েছিল, আর রাতে ফ্যানের নিচে ঘুমানো কষ্টকর হয়ে উঠছিল। এই নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং নতুন সম্পর্কগুলোর গুরুত্ব বুঝতে আমার জন্য প্রতিটি দিনই ছিল নতুন অভিজ্ঞতার এক অধ্যায়। এই গরমের দিনগুলোতে ঘুমানো সত্যিই কঠিন হয়ে উঠছিল। আমি ভাবলাম বাড়িতে এই বিষয়টা আলোচনা করা দরকার। পরের দিন রাতের খাবারের সময় আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। তখন আমি বললাম, প্রীতম, গরমটা খুবই বেড়ে গেছে। আমাদের হয়তো একটা কুলার কিনে ফেলা উচিত। কিন্তু প্রীতম কিছু বলার আগেই শ্বশুরমশাই উত্তর দিলেন, কুলারের কোনো দরকার নেই। কুলারের বাতাস শরীরের জন্য ভালো নয়। আমাদের বাড়ির বড় ছাদ, প্রাকৃতিক ঠান্ডা হাওয়া আসে। সেখানে ঘুমানোর ব্যবস্থা করলে সেটাই ভালো হবে। শ্বশুরমশাইয়ের কথায় আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম। তবে সেদিন কেউ তার কথার বিরোধিতা করল না, আমিও না।
প্রীতম আর আমি তার কথায় সম্মতি দিলাম। তবে মনে মনে ভাবছিলাম, দেখি তো সত্যিই ছাদর ঠান্ডা হাওয়া কতটা আরাম দেয়া। সেই রাতেই সিদ্ধান্ত নিলাম ছাদ গিয়ে ঘুমানোর। শাশুড়ি ছাদে যেতে পারেননি, কারণ তার হুইলচেয়ার সেখানে পৌঁছানো কঠিন ছিল। তাই আমি, প্রীতম আর শ্বশুরমশাই মিলে ছাদ ঘুমাতে গেলাম। সেই রাতটা মিশ্র অভিজ্ঞতা নিয়ে এলো। সত্যিই ছাদের হাওয়া বেশ ঠান্ডা ছিল, আর ঘুম ভালো হয়েছিল। কিন্তু মশারা বেশ ভোগাল। সকালে উঠে বুঝলাম, প্রাকৃতিক হাওয়া ভালো হলেও কিছু সমস্যার সমাধানও করতে হবে। মশারির ব্যবস্থা করা বা অন্য কোনো বিকল্প ভাবা দরকার। পরের দিন সকালে এই নিয়ে সবার সঙ্গে আলোচনা করলাম। বুঝতে পারলাম, একসঙ্গে সমস্যার সমাধান খোঁজা অনেক সহজ। নতুন পরিবারে মানিয়ে নেওয়া এবং একসঙ্গে সময় কাটানোর মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। প্রতিদিন নতুন অভিজ্ঞতা আমার জীবনে একটি অধ্যায় যোগ করছিল। যেদিন প্রীতম আবার দোকানের কাজে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেদিন রাতে কোথায় ঘুমাব তা নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় পড়েছিলাম। প্রীতম আমাকে বলেছিল, ছাদে ঘুমাতে কোনো সমস্যা নেই, বাবার কথা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তবুও আমি ঠিকমতো মনস্থির করতে পারছিলাম না। সেই রাতে বাড়ির ছাদে মশারির ভেতরে ঘুমানোর অভিজ্ঞতা বেশ ভালো ছিল, কিন্তু আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। পুরো রাত আমি জেগেই ছিলাম। শ্বশুরমশাই তার নিজের জায়গায় এক কোণে নিঃশব্দে ঘুমাচ্ছিলেন। ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার হাত শ্বশুরমশাইয়ের হাতে রয়েছে। দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। দ্রুত আমার হাত সরিয়ে নিয়ে মশারির বাইরে চলে এলাম। বুঝতে পারলাম, ঘুমের মধ্যে হয়তো ভুলবশত এমনটা ঘটেছে। সেই দিনটা অন্যান্য দিনের মতোই কাটল, কিন্তু প্রীতম বাড়িতে ছিল না। রাত হলে আমি স্থির করলাম, আর ছাদ গিয়ে ঘুমাব না। শ্বশুরমশাইয়ের সঙ্গে ছাদে ঘুমাতে আমার একটু অস্বস্তি হচ্ছিল। রাতে অনেকক্ষণ পর্যন্ত আমি আমার ঘরেই ছিলাম। কিছুক্ষণ পরে শ্বশুরমশাই আমার ঘরে এলেন এবং আমাকে একটি বক্স দিলেন। তিনি বললেন, এটা তোমার জন্য এনেছিলাম, কিন্তু তোমাকে দিতে ভুলে গিয়েছিলাম। বক্স খুলে দেখি, ভেতরে বেশ দামি কিছু পোশাক রয়েছে। তার এই ব্যবহারে আমি মুগ্ধ হলাম এবং তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। সেদিন রাতে আমি আমার ঘরেই ঘুমালাম এবং মনে হল, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আর সম্পর্কগুলো বুঝে নেওয়া প্রতিটি দিনের একটা নতুন শিক্ষার অংশ। সেদিন রাতে শ্বশুরমশাই আমাকে বলেছিলেন, ছাদ চলে এসো। আমি সরাসরি কিছু বলতে পারিনি। না হ্যাঁ বলেছি, না না বলেছি। নিজের ঘরে ফিরে শুয়ে পড়লাম। পরদিন সকালে তিনি এসে জানতে চাইলেন, রাতে ছাদে এলে না কেন? আমি বললাম, বিছানায় শুয়েছিলাম, ঘুমানোর ইচ্ছা হয়ে গেল, আর ছাদ যাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। আমার উত্তর শুনে তিনি আর কিছু বলেননি। সেদিন প্রীতম বাড়িতে ফিরেছিল। তবে বিয়ের পর থেকে আমাদের সম্পর্কের গভীরতা তেমন বাড়েনি। প্রীতম সবসময় কাজে ব্যস্ত থাকত, বাইরে যেত। একদিন শ্বশুরমশাই প্রীতমকে বলেছিলেন, স্ত্রীকে কিভাবে সুখী রাখতে হয় তা শিখতে হবে, কিন্তু প্রীতমের ব্যস্ততায় সেই কথাগুলো যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সেদিন রাতে আমি নিজে প্রীতমের কাছে গেলাম, কিন্তু সে বলল, আমি দুদিন ধরে কাজের চাপের কারণে খুব ক্লান্ত, আমাকে আজ একটু ঘুমাতে দাও। আমি তার অবস্থা বুঝতে পেরে আর কিছু বললাম না, কিন্তু পরদিন আবারও সে একই কথা বলল। আমার মনে হচ্ছিল সে যেন আমাকে প্রয়োজন মনে করছে না। সেই রাতে শ্বশুরমশাইয়ের ঘর থেকে কিছু শব্দ শুনলাম। আমি তার ঘরের বাইরে গেলাম এবং দেখলাম তিনি একটু বিরক্ত। তার মুখের অভিব্যক্তি দেখে বুঝলাম তিনি বেশ অসন্তুষ্ট। পরে ছাদ গিয়ে একটু শান্ত হওয়ার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পরে শ্বশুরমশাইও ছাদে এলেন। তার মুখ লাল হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি বললেন, এখন আর তোমার কাছ থেকে কি লুকাবো? তোমারও তো এখন সংসার হয়েছে, সম্পর্কের মানে বুঝতে পারার সময় হয়েছে। আমার স্ত্রী অসুস্থ, সে আমার প্রয়োজনগুলো পূরণ করতে পারে না। এটা কি আমার দোষ? তার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি নিজের অবস্থার কথা ভেবেও কিছুটা হতাশ ছিলাম। আমার স্বামীও যেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। কিন্তু আমি বুঝলাম, জীবন মানে সমস্যা আর তার সমাধানের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। সম্পর্ককে টিকিয়ে রাখতে একে অপরের পাশে দাঁড়ানো জরুরি। আমি দেখছিলাম, কোনো কারণ ছাড়াই সে আমার থেকে দূরে সরে যাচ্ছে। এটি আমি আমার শ্বশুরকে বলতে পারছিলাম না। হঠাৎ একদিন শ্বশুরমশাই আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখলেন। আমি অবাক হয়ে গেলাম এবং দ্রুত দুপা পিছিয়ে এসে বললাম, বাবা, আপনি কি করছেন? তিনি মৃদু হেসে বললেন, পূজা, তুমি ভুল বোঝো না। আমি তোমার সাথে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি।
কাল সকাল সকাল তৈরি হয়ে নেবে। আমি তোমাকে আমাদের প্রপার্টি দেখাতে নিয়ে যাব। তোমাকে এখনও আমাদের ব্যবসা দেখানো হয়নি। তুমি যেহেতু এখন এই পরিবারের সদস্য, তাই এটা জানা তোমার জন্য জরুরি। আমি মাথা নেড়ে তার কথায় সম্মতি জানালাম এবং নিজের ঘরে চলে গেলাম। সকালবেলা তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। ঠিক 10টার সময় আমরা নাশতা শেষ করে বেরিয়ে পড়লাম। শ্বশুর মশাই আমাকে তার প্রথম ব্যবসার জায়গাটি দেখালেন। এটি একসময় ছিল একটি ছোট্ট দোকান, কিন্তু এখন এটি একটি বিশাল শপিং কমপ্লেক্সের মতো। তার 4টি দোকান রয়েছে এবং প্রতিটি দোকান তার নিজের নামে। সবকিছু দেখে আমি অবাক হয়ে গেলাম। এত কিছু থাকা সত্ত্বেও তিনি সংসারে কোনো বাড়তি খরচ করতে চান না। সেদিন রাতে আমি ছাদ গিয়ে শুতে গেলাম, কারণ আমার স্বামী প্রীতম রাতের খাবার খেয়ে সরাসরি ঘুমিয়ে পড়ে। আমার মনে হল, গরমের মধ্যে ঘরে থেকে ঘুমানোর চেয়ে খোলা আকাশের নিচে থাকাই ভালো। ছাদ গিয়ে দেখি শ্বশুর মশাই সেখানে আগে থেকেই নিজের বিছানা পেতে রেখেছেন। আমাকে দেখে তিনি বললেন, তুমিও কি গরমের জন্য ঘরে ঘুমাতে পারছ না? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ বাবা, তাই এখানে এসেছি। তার বিছানাটি ছিল বেশ বড়, যেখানে 2 জন অনায়াসে শুতে পারে। সেদিন আমাদের মধ্যে অনেক কথা হল, ব্যবসা, জীবন আর পারিবারিক দায়িত্ব নিয়ে। সেদিন রাতে ছাদ শুয়ে থাকাকালীন শ্বশুর মশাইও সেখানে ছিলেন। গরমের কারণে তিনি আগে থেকেই সেখানে নিজের বিছানা পেতে রেখেছিলেন। আমি তার কাছে গিয়ে বসলাম। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে গল্প শুরু হল। তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করছিলেন। আমি হেসে বললাম, বাবা, আপনি কিভাবে এত ধৈর্য ধরে সংসারের এত দায়িত্ব পালন করেন? আমি প্রায়ই আপনাকে এবং মাকে তর্ক করতে শুনেছি। এমনকি আমার এবং প্রীতমের মধ্যেও ছোটখাটো তর্ক লেগেই থাকে। তিনি শান্ত গলায় বললেন, পূজা, পারিবারিক জীবনে মানবিমান, তর্কবিতর্ক থাকবেই, কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। আমি আর তোমার মা অনেক সময় অনেক বিষয়ে একমত হতে পারি না, কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না। আমি হেসে বললাম, তবে প্রীতমের তো এই বিষয়ে কম আগ্রহ। তাকে ঘুম ছাড়া আর কিছুতেই মনোযোগ দিতে দেখি না। আমি মনে মনে ভাবছিলাম শ্বশুর মশাইয়ের কাছে থাকতে। তিনি মৃদু হাসলেন এবং বললেন, প্রীতম একটু আলাদা স্বভাবের ছেলে। তার মধ্যে অনেক সময় দায়িত্ববোধের অভাব দেখা যায়, কিন্তু তোমার মতো একজন জীবনসঙ্গী তাকে এই বিষয়গুলোতে সাহায্য করতে পারে। সম্পর্ককে আরও সুন্দর করতে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। তুমিই তার সবচেয়ে বড় শক্তি হতে পারো। তার কথা শুনে আমার মনে সাহস এলো। শ্বশুরমশাই এমন একজন অভিভাবকের মতো কথা বলছিলেন, যিনি শুধু পথ দেখাতে চান। রাত গভীর হয়ে আসছিল। আমরা দুজনেই নিজের নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। ভয়ে ভয়ে চোখ খুলে দেখি সামনে আমার শ্বশুর। আমি অবাক হয়ে গেলাম এবং কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। তিনি শান্তভাবে বললেন, বৌমা, চিন্তা করো না। আমার মনে কিছু মিশ্র অনুভূতি তৈরি হল। আমার স্বামী আমাকে সবসময় ব্যস্ততার কারণে সময় দিতে পারতেন না, ফলে আমার জীবনে এক ধরনের শূন্যতা কাজ করছিল। তবে আমার শ্বশুরজি আমাকে সেই শূন্যতা দূর করার কথা বলছিলেন। ধীরে ধীরে আমরা একে অপরের কাছে আসতে লাগলাম। যখন আমি আমার শাড়ির পিনে হাত দিলাম, তখন হঠাৎ করে আমার মুখে একটি উজ্জ্বল আলো এসে পড়ল। যখন আমি মশারির বাইরে এলাম, তখন দেখলাম সেই আলোটি আসলে প্রীতম এর মোবাইলের আলো। তাকে দেখে আমি খুব ভয় পেয়েছিলাম এবং শ্বশুরজি তার পাশে দাঁড়িয়েছিলেন। প্রীতম আমাকে বলল, পূজা, এটা কি হচ্ছে? তুমি আমার বাবার সাথে কি করছিলে? তুমি না আমাকে ভালোবেসেছিলে, তাহলে এইসব কি? প্রীতম সম্ভবত আমাদের কাছাকাছি আসতে দেখেছিল, তাই সে আমাকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। তখনই আমি তাকে শ্বশুরজির সত্য তুলে ধরলাম। বললাম, আমি কিছুই করিনি, আমি কেবল তোমার বাবার সাথে সত্যটা জানতে চেয়েছিলাম। তিনি যেভাবে প্রতিরাতে তোমাকে দুধ দেন, তাতে কিছু মিশিয়ে দেন, যার জন্য তুমি ঘুমিয়ে পড়ো। এই কারণেই আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। তোমার বাবা আমাদের একত্রিত হতে দিচ্ছেন না। এই কথা শুনে প্রীতম শ্বশুরজির দিকে রাগে তাকাল। শ্বশুরজি সাহসে উত্তর দিলেন, পূজা, মিতা এবং এখন পূজা। তোমার অনেক নাম আছে, কিন্তু এখন তুমি আমাদের বাড়িতে পূজা নামেই এসেছ, তাই আমি তোমাকে এই নামেই ডাকব। তুমি যা প্রীতমকে বলছ, তা তার কাছে আগে থেকেই জানা। আমি শুধু তোমার সত্যতা জানতে চাইছিলাম। আজ যখন আমি তোমাকে আমার ব্যবসা দেখাতে নিয়ে গিয়েছিলাম, তখন দেখলাম তুমি হঠাৎ করে আমার কাছে আসতে প্রস্তুত হয়েছ। সে বলল, আমি একজন অভিজ্ঞ এবং ছলনাময় মানুষ।
আমি সবকিছুর খবর রাখি। কিছুদিন আগে আমি তোমার একটি ছবি দেখেছিলাম যেখানে তোমার নাম ছিল নিতা। তুমি তোমার সৌন্দর্যের জোরে ছোট ছোট ছেলেদের প্রেমের জালে ফাঁসাতে অভ্যস্ত এবং তাদের বাড়ির সম্পত্তি লুট করতে চাও। আমি জানি প্রীতমের নামে এক পয়সা সম্পত্তি নেই। তাই তুমি আমার কাছে আসছ। এই কথা শুনে আমি চুপ ছিলাম, কিন্তু শ্বশুরজি বললেন, তোমার সত্যি আমি বুঝতে পেরেছি। আমি প্রীতমকে বলেছিলাম, কিন্তু সে তোমার প্রেমে পাগল ছিল। আমি তাকে বলেছিলাম তুমি একজন প্রতারক এবং তোমার আসল বয়স 24 বছর। শ্বশুরজি একজন খুব চতুর ব্যক্তি, আমি আগে কখনো এমন কাউকে দেখিনি। এমনকি আমার বয়সও তিনি জানতেন। আজ আমাদের মাঝে যে কথা হয়েছে তাতে আমি হার মানব না। আমি প্রীতমকে বললাম, আমি তোমার সাথে বিয়ে করেছি। আমি আদালতে গিয়ে আমার সমস্ত অধিকার নিয়ে নেব। আমি তাকে ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু তিনি একটু কাঁপলেন না। আমার মনে হয়েছিল আমি খুব চতুর। কিন্তু আমি কেন জানি না ভাবিনি যে আমার থেকে বেশি চতুর কেউ হতে পারে। তিনি আগে থেকেই পুলিশকে খবর দিয়েছেন এবং ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। যখন আমাকে পুলিশ নিয়ে যাচ্ছিল তিনি বললেন, তুমি আমার কোনো ছেলের বিরুদ্ধে মামলা করতে পারবে না, কারণ সে কখনো তোমার দিকে এক আঙ্গুলও বাড়ায়নি। আমি যে উপার্জনের পথ বেছে নিয়েছিলাম তাতে কিছু বছর ভালো সময় কাটিয়েছিলাম এবং প্রচুর টাকা কামিয়েছি, কিন্তু শেষে আমাকে এমন কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হলো। আমি চাইতাম আমার সৌন্দর্য ব্যবহার করে টাকা উপার্জন করতে, কিন্তু যাদের প্রতি আমি সত্যি ভালোবাসা প্রদর্শন করেছি তাদের সঙ্গে আমি প্রতারণা করেছি। হয়তো এখন শাস্তি আমাকে ভুগতে হচ্ছে। আজকাল তরুণরা অনেক সময় জানে না কিভাবে প্রেম বোঝাতে হয় এবং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। তারা বিশ্বাস করে, কিন্তু অনেক সময় এভাবে প্রতারণার শিকার হয়। তাই কাউকে বিয়ে করার আগে পরিবারের বড়দের সাথে পরামর্শ করা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির বড়রা সবসময় আমাদের মূল্যবান এবং ভালো উপদেশ দেন। প্রেমে বা জীবনের কোনো সম্পর্কেই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। কোনো সম্পর্ক গড়ে তোলার আগে সেই ব্যক্তির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। এই গল্পে প্রীতম শ্বশুরজির কথায় সতর্ক হয়েছিল এবং সত্য বের করতে পেরেছিল। গল্পের কেন্দ্রীয় চরিত্র তার সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভুল পথে সম্পদ অর্জনের চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ সত্য প্রকাশিত হওয়ায় তার জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। এটি দেখায় যে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চরিত্র এবং সততা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গল্পের প্রতারক নিজের কাজের জন্য শাস্তি পেয়েছে, যা প্রমাণ করে যে প্রতিটি কাজের পরিণাম থাকে। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া উচিত। গল্পটি আমাদের সততা, সচেতনতা এবং পরিবারের পরামর্শের গুরুত্ব শেখায়। এটি সতর্ক করে দেয় যে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রতারণা বা অসততার আশ্রয় নিলে শেষমেশ তার জন্য কঠিন মূল্য দিতে হতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।